প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12 4th সেমিস্টারের তৃতীয় কবিতা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট। তো আজকের ভিডিওতে আমরা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার অ্যাবাউট অথর, এর সোর্স এবং ব্যাকগ্রাউন্ড, সেই সঙ্গে এই কবিতার থিম নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটির পরে আমরা আরও একটি ভিডিও আপলোড করব, সেখানে দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার লাইন বাই লাইন পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বাংলায় আলোচনা করব। যদি তোমরা এই কবিতার বাংলা অনুবাদ চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থেকো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট। তো প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট কী। গ্রিন হাউস এফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বায়ুমণ্ডলের মধ্যে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এগুলি ভূপৃষ্ঠের দ্বারা বিকিরিত হয়ে বায়ুমণ্ডলের বাইরে নিঃশ্বসিত না হয়ে বরং বায়ুমণ্ডলের ভিতরে শোষিত হয়ে এই ভূপৃষ্ঠকে আরও বেশি উত্তপ্ত করে তোলে। তো এই প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। তো এই গ্রিন হাউস এফেক্টের ফলে মানব সমাজ তথা এই সম্পূর্ণ পৃথিবী বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন এই গ্রিন হাউস এফেক্টের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায়, এই গ্রিন হাউস এফেক্টের ফলে সামুদ্রিক উচ্চতা বাড়ে, এই গ্রিন হাউস এফেক্টের ফলে জনজীবনে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয়, প্রাণীকুল, পক্ষীকুল, সমস্ত কালচার বা সমস্ত প্রাণীদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আমরা কোনো সময় দেখি এই গ্রিন হাউস এফেক্টের জন্য খরা তৈরি হয় বা স্বল্প বৃষ্টির সমস্যা। তো আমাদের কার্ল ডেনিস আজকে দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার মধ্যে এই যে প্রকৃতির যে সমস্যা বা এই গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব, এর ফলে কি হতে পারে সেই বিষয় নিয়ে সুন্দর করে আলোচনা করেছে। তো চলো আমরা একের পর এক পার্ট করে সমস্ত বিষয়গুলি জেনে নিই। তো এরপর আসি আমরা অ্যাবাউট অথর নিয়ে, মানে কে ছিলেন আমাদের এই কার্ল ডেনিস। প্রথমেই কি বলছে না 17 সেপ্টেম্বর 1939, অর্থাৎ 1939 সালের 17 নভেম্বর কার্ল ডেনিস জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলছে না আমেরিকান পোয়েট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই কার্ল ডেনিস 1939 সালের 17 সেপ্টেম্বর আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। তারপর কি বলছে না পোয়েম কালেকশন নাম প্র্যাকটিক্যাল গড কবে পাবলিশ হয়েছিল 2001 সালে। তো এই কার্ল ডেনিস 2001 সালে একটা পোয়েম বা একটা পোয়েট্রি কালেকশন বের করে বা একটা কাব্যগ্রন্থ তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন প্র্যাকটিক্যাল গড। এই প্র্যাকটিক্যাল গডের মধ্যে আমরা দ্য গ্রিন হাউস এফেক্ট নামক কবিতাটা পেয়েছি। এরপর কি বলছে না পুলিৎজার প্রাইজ ফর পোয়েম। তো এই যে আমাদের কার্ল ডেনিস কবিতা, সুন্দর কবিতা লেখার জন্য তিনি সাহিত্য বিভাগ থেকে পুলিৎজার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তো এরপরে আসি আলোচ্য কবিতার ব্যাকগ্রাউন্ড এবং সোর্স নিয়ে। তো এর সোর্স কি আছে বলছে অগাস্ট 1985 পোয়েট্রি ম্যাগাজিন। 1985 সাল আগস্ট মাসে কার্ল ডেনিস প্রথমবারের জন্য দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটি একটি ম্যাগাজিনে পাবলিশ করে এবং ঠিক তার পরবর্তীতে এই প্র্যাকটিক্যাল গড নামক যে কবিতা বা কাব্য সংকলন ছিল এই কাব্যগ্রন্থ যেটা তার মধ্যে এটাকে অ্যাড করেন। এরপর কি বলছে যে থিঙ্কিং অ্যাবাউট গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট নিয়ে আলোচনা বা গ্রিন হাউস এফেক্ট নিয়ে সমালোচনা। এই পর্বে তোমাদের ছোট্ট একটু কথা জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকায় এই 1985-এর দিকে এক বিরাট সমস্যা তৈরি হয়। কি নিয়ে না গ্রিন হাউস এফেক্ট অর গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন নিয়ে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় এক ভয়ঙ্কর রূপ নেয়। মানুষ জাতি বা প্রত্যেকটা প্রাণীর ভবিষ্যৎ যে চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে চলেছে, এই নিয়ে সাধারণ মানুষকে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে বৈজ্ঞানিকরা ব্যর্থ হয়, তারা সাধারণ মানুষকে এই বিষয়টা বোঝাতে পারে না। তো সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কবি, সমস্ত লেখক বা সাহিত্যিক সকলে একসঙ্গে মিটিং করেন। তারা ঠিক করেন পরবর্তী বা আগামী প্রজন্মের এই গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এই প্রতিটা নাগরিককে সচেতন করতে হবে। সেই কারণে আমাদের কার্ল ডেনিস এই যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে একটি কবিতা লিখেছেন এবং এই কবিতার মধ্যেই গ্রিন হাউস এফেক্টের যদি প্রভাব পড়া শুরু করে আমেরিকার বুকে,
পরবর্তী 10 বছর বা 20 বছর বা 50 বছর পরে এই দেশের সিচুয়েশান কেমন হবে, দেশের মানুষগুলো কেমন হবে, দেশের মানুষের কি ক্ষতি হবে, আমাদের অবস্থা কেমন তৈরি হবে, সেই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করেই দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটি লিখেছিলেন। তো এরপরে আসি আমরা আলোচ্য কবিতার থিম নিয়ে। থিমের মধ্যে কি বলছে? ফার্স্ট অফ অল যে থিমটা আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ক্লাইমেট মানে কি? ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। ক্লাইমেট মানে জলবায়ু, চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। তারপর কি হচ্ছে? বলছে আর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে পরিবেশের পতন, জলবায়ু পরিবর্তন হবে এবং পরিবেশের পতন। এই কবিতার মেন থিম মানে কার্ল ডেনিস তার এই কবিতার মাধ্যমে গ্রিনহাউস এফেক্টের ফলে যে পরিবেশের পতন এবং তার সঙ্গে যে জলবায়ুর পরিবর্তনটাকে খুব সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করেছেন। আমরা এখন কি দেখছি যে না গ্রীষ্মকালে ঠিকঠাক বৃষ্টি একটুও তো হয়ই না, অথচ এমন গরম পড়ে যে আমরা কয়েক বছর বিগত এরকম গরম পড়তে দেখিনি, বা বর্ষায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা কোনো সময় খরা হচ্ছে, বৃষ্টি হয় না। তো পরিবেশের এই যে খামখেয়ালি ভাব বা প্রকৃতির এই যে খামখেয়ালি যে অবস্থা, এই হওয়ার কারণ হলো গ্রিনহাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং। তো আজকে কবিতার মধ্যে কার্ল ডেনিস আমেরিকার ভবিষ্যৎবাণী করার চেষ্টায় এই যে পরিবেশের যে পতন এবং সেই সঙ্গে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন নিয়ে ক্লিয়ারলি একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন। এরপর যে থিমটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি ইকোনমিক কলাপস। ইকোনমিক কলাপস মানে হচ্ছে আর্থিক যে সংকট। যদি উল্টোপাল্টা জলবায়ুর যদি সমস্যা হয়, যদি পরিবেশের পতন হয়, যদি চাষবাস ঠিকঠাক না হয়, অবশ্যই আর্থিক সংকটে মানুষ পড়বে। তো এই কবিতার মধ্যে আমরা ইকোনমিক যে কলাপস বা যে আমাদের যে আর্থিক যে সংকট সেই প্রতিচ্ছবিটাও আমরা দেখতে পাবো। তার সঙ্গে আমরা দেখতে পাবো কি সোশ্যাল ইনইকুয়ালিটি অর্থাৎ সামাজিক বৈষম্য। তো এই সিচুয়েশনে কি হবে? কিছু কিছু মানুষ যারা ধনী ছিল তারা ধনী থেকে যাবে, আর যারা গরিব তারা বিভিন্ন সমস্যায় পড়তে পড়তে একটা সময় তাদের অবস্থা এমন জায়গায় চলে আসবে তারা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আর সুযোগ পাবে না। তো সেই জন্য কবি এই কবিতার মধ্যে সোশ্যাল ইনইকুয়ালিটি অর্থাৎ গরিবের সঙ্গে ধনী বা উঁচু শ্রেণীর মানুষের সঙ্গে নিচু শ্রেণীর মানুষের একটা সামাজিক বৈষম্য, এই বৈষম্যেরও একটা প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তারপর কি রেখেছি আজকের থিমে 3 নম্বর যে অপশানটা আছে সেটা হচ্ছে দ্য ফল অফ সিভিলাইজেশন, সভ্যতার পতন। কতদিন চলবে এই সভ্যতা? যে সভ্যতায় মানুষের পেটে অন্ন নেই, যে সভ্যতায় মানুষরা মাথা উঁচু করে বাঁচতে পারে না, যে সভ্যতায় বিভিন্ন রকমের সমস্যা। তো কবি কি বলছেন এই কবিতার মধ্যে? এই যে সভ্যতার পতন মানে একটা বড় বড় সভ্যতা, যে সভ্যতা কি হয়েছে না কয়েক বছর ধরে বা কয়েক হাজার বছর ধরে চলে এসছে এই গ্রিনহাউস এফেক্টের ফলে, সেরকম একটা বিরাট সভ্যতা বা সিভিলাইজেশন সেটারও পতন হতে পারে, সেটাকেও ইন্ডিকেট করেছে। তার সঙ্গে কি করেছে? হিস্টোরিক্যাল অ্যানালজি অর্থাৎ কি ঐতিহাসিক সাদৃশ্য, মানে এর সঙ্গে আমরা দেখব এই কবিতায় আমাদের কি এই যে কার্ল ডেনিস তিনি আগে এর আগে গ্রিনহাউস এফেক্ট হোক বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে হোক বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ক্ষতি হয়েছে সেই ছবিগুলো চিত্রায়ন করেছে। অর্থাৎ তিনি একটা ছবির মাধ্যমে তিনি বোঝাতে চাইছে যে এই এরিয়াতে গ্রিনহাউস এফেক্ট হোক বা গ্লোবাল ওয়ার্মিং বা অতিবৃষ্টি যাই হোক, ওই সমস্যার জন্য যে ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা আর কয়েকদিন পরে বা কয়েক বছরের মধ্যেই সেই সমস্যার সম্মুখীন হতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা এই ভিডিওটির পরে আরও একটি ভিডিও ইউটিউবে আপলোড করব, যেখানে এই কবিতার দ্য গ্রিনহাউস এফেক্ট কার্ল ডেনিসের লেখা এর লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলা অনুবাদ একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।